দাবিতেই নেমেছিলাম। তো আমাদের দাবি এবং আমাদের মনে হয় যে আমাদের লক্ষ্য স্থির আছে। আমরা কেউ বলিনি যে উৎসব করব না, পুজো আর উৎসব আর উচ্ছ্বাস এগুলো আলাদা। কিন্তু এখন যদি রক্ষকে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে তো তাহলে তো আর কিছু করার থাকছে না। না, সমস্যাটা ওখানে তৈরি হচ্ছে। মানুষ প্রত্যেকে বলছে এখানেও ঘটনা ঘটছে, ওখানেও ঘটনা ঘটছে, তাই এই ঘটনার তীব্রতা কেন? যারা রক্ষক তারা জড়িত না, একটা প্রশাসন যারা চালাচ্ছে, একটা সিস্টেম যারা চালাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা হোক, আইন ব্যবস্থা হোক, প্রশাসন ব্যবস্থা হোক, সেই ব্যবস্থার মাথারা যখন নিজেরা ক্রাইমটা করছে সেইটা খুব আশাহত। এই তো আমাদের উৎসব শুরু হয়ে গেছে, আমাদের এইভাবে উৎসব চালাবো, আমরা এইসবে করবো। এটা আমাদের প্রতিবাদের উৎসব, এটাই আমাদের প্রতিবাদ। আর আমরা খুব এনজয় করছি এই প্রতিবাদের উৎসবে। এই উৎসব নিয়ে আমরা আমাদের জাস্টিস চাই। তাহলে তো এতদিন অনেক কিছু হতো, এতদিনে তাহলে অনেক কিছু হতো। হয়েছে কি? তাহলে আর রাস্তায় লোকে এরকমভাবে নামতো না। মহালয়ার দিন ঘরে বসে মহালয়া শুনতো, গঙ্গায় তর্পণ করতে যেত। তা না গিয়ে আজকে লোকে এখানে দাঁড়িয়ে আছে কেন? সিবিআইয়ের কাছে যাব না, আমাদের রাজ্য সরকারের কাছে যাব না, আমাদের কাউন্সিলরের কাছে যাব, কার কাছে যাব, কোথায় বিচার চাইবো? রাস্তায় নামাই তো আমাদের একমাত্র পথ, আর তো কোনো পথ নেই। এবং আমরা একজোট এই জন্যই থাকি যাতে কারোর উপর কোনো প্রেশার এলে বা চাপ এলে যাতে বাকিরাও আমরা তার হয়ে পাশে দাঁড়াতে পারি। থ্রেট আসছে, কিন্তু আমরা থ্রেট কালচারের বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে তার রুখে দাঁড়াতে হবে, তার বিরুদ্ধে, তাছাড়া কোনো উপায় নেই। আমি একজন কর্মে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আজকে যখন স্বাস্থ্য ভবনে যখন সবাইকে ডাক দেওয়া হলো, আমি ওখানে গেছি। কি করা হলো না, ফেসবুকে একটা বড় বড় করে টাইমলাইনে দেওয়া হলো যে আমি নাকি ওখানে জুনিয়র ডাক্তার সেজে গেছি, এবং এই তিলোত্তমার যে ব্যান্ডটা আমি লাগিয়েছি এটার ওপরেও কমেন্টস করা হলো যে আমি এই ব্যান্ডটা লাগিয়ে আমি ডাক্তার সেজেছি। আমার গায়ে কি আমি যেরকম পোশাক পরিচ্ছদ পরেছিলাম সেরকম না, আমার হাতে টেলিস্কোপ ছিল না, আমি মাইকে বাইট দিয়েছি যে আমি জুনিয়র ডাক্তার। আমি বলবো কেন? কিন্তু সেখানে আমাকে কি বলা হলো যে না, আমি নাকি জুনিয়র ডাক্তার সেজে ওখানে। কারা বলে? আমাদেরই আশেপাশে যারা রাজনৈতিক দিক থেকে আছে, আমাদের ওখানের লোকাল কাউন্সিলর যারা রয়েছে তারাই বলেছে, তারা ফেসবুকে, এবং তাদের যারা সহকর্মীরা রয়েছে তারাই বলেছে। কিন্তু আমি শুধু তাদের ওখানে একটা ছোট্ট বাইট দিয়েছি, এবং সেখানে শুধু ওইটুকু নয়, আমার ফ্যামিলি, আমার পারিবারিক, আমার চরিত্র সব কিছু ওখানে একটা ফেসবুকের মধ্যে তুলে ধরা হলো। আমি সমস্ত কমেন্টসই দেখেছি, আমি দেখে ওখানে একটা স্মাইলি দিয়ে বেরিয়ে এসেছি। এত মানুষ রাত্রিবেলা রাস্তার মধ্যে তো এমনি আসেনি, সবাই বিচারের আশাতেই রাস্তায় রয়েছে, আমরাও রয়েছি। থ্রেট কালচার বলতে দেখুন, ওরমভাবে হয়তো এখনও ডিরেক্ট থ্রেট পাইনি আমরা, কিন্তু আমাদের অনেক ভিডিও ভাইরাল হয়ে নানানভাবে সেগুলোকে কুরুচিকর মন্তব্য, সেগুলোকে মানে নিজেদের মতো করে বানিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, ফটো স্ক্রিনশট নিয়ে একদম মানে টার্গেট করে সেগুলোকে নিয়ে বলা, এগুলোর তো সম্মুখীন হয়েছি। আর সত্যি কথা বলতে আমরা এগুলো মাথায় নিয়েই নেমেছিলাম যেদিন রাস্তায় নেমেছি, যে এগুলো সম্মুখীন আমাদের হতে হবে। তো সব কিছুর জন্য প্রস্তুত আমরা, এইগুলো মাথায় নিয়ে প্রতিবাদ থেকে এক পাও সরব। 500 টাকা 1000 টাকা দিয়ে যারা ভেবেছে যে বাঙালিকে কৃতদাস করে ফেলেছে, সেই কৃতদাসত্বের বিরুদ্ধে গোটা বাঙালি জাতি রাস্তায় নেমেছে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে এয়ারপোর্ট 1 নম্বরের রাস্তা কেন দাঁড়িয়ে? বিচারের দাবিতে, তিলোত্তমার বিচারের দাবিতে দাঁড়িয়ে আছে। রাস্তা থাকলে বিচার পাবেন? রাস্তায় থাকলে বিচার পাবো বলতে, রাস্তায় ছিলাম বলেই যতটা পেয়েছি, রাস্তায় আছি বলেই পেয়েছি, আর রাস্তায় থাকবো যতদিন না পুরোপুরি পাবো। সুতরাং লড়ে যাব পুরোপুরি, শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত। আন্দোলনের তীব্রতা বেড়েছে বলেই কি আজকে সন্দীপ ঘোষ থেকে বিরূপাক্ষ, অভিজ্ঞ থেকে টালা থানার ওসি এরা গ্রেপ্তার? একদমই তাই। তার থেকে আরও বড় ব্যাপার হচ্ছে ডাক্তারদের আন্দোলন। ডাক্তাররা যে আন্দোলনটা করেছে, ডাক্তারদের আন্দোলনের সোসাইটির প্রচুর ইম্প্যাক্ট আছে। প্রথম ইম্প্যাক্ট হচ্ছে, ডাক্তাররা যদি সার্ভিস বন্ধ করে দেয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে সোসাইটির নিম্ন স্তর সার্ভিসটা পায় না। তখন সেটা কি হয়, তখন সেটা মানে সিস্টেমের একটা বড় জায়গায় ধাক্কা লাগে, এবং তাতে সিস্টেম যারা চালায় তারা নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে। যেরকম ধরুন, একটা কথা আপনাকে বোঝাই, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে বিরাট বড় এতদিনকার যে স্ক্যাম আমরা চোখের সামনে দেখেছি, যার এখনও বিচার পাইনি, এবং সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নড়নচড়ন দেখিনি। কিন্তু যেই ডাক্তাররা আন্দোলন বা স্বাস্থ্যক্ষেত্র নিয়ে নাড়াচাড়া শুরু হলো, অমনি লোকে নড়ে চড়ে বসলো। কেন? কারণ যদি স্বাস্থ্যক্ষেত্র পরিষেবা বন্ধ থাকে তবে কি হবে, ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে। কিন্তু শিক্ষাক্ষেত্রের পরিষেবা বন্ধ থাকলে ডাইরেক্ট ইম্প্যাক্ট হবে না। মানুষের সিদ্ধারা তৈরি হওয়ার দরকার নেই, মানুষ বেঁচে থাকুক, 5 টাকার খাওয়া দাওয়া পাক, খেয়ে বেঁচে থাকুক। কিন্তু মানুষের ডাইরেক্ট যে শিক্ষা হয়ে যে মানুষের সিদ্ধারা তৈরি হওয়া, সেটা মানুষের হবে না।
সেইটা একদম মানে সেই কারণে এত তাড়াতাড়ি নড়ে চড়ে বসেছে এবং এত তাড়াতাড়ি সিস্টেম থেকে আমরা বিচার যেতটুকু পেয়েছি। শিক্ষা দপ্তরের দুর্নীতির অভিযোগে প্রায় শিক্ষা দপ্তরই জেলে ছিল, এখন মানিক ভট্টের জামিনে বেরিয়েছেন। অন্যদিকে খাদ্য দপ্তরের এমন দুর্নীতি যেখানে খাদ্যমন্ত্রী জেলে, আবার এই গরু পাচার মামলা, এই মামলা, এগুলোতে অনুব্রত জেলে ছিলেন, সবে জামিনে মুক্ত হলেন। এবার এই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি পরতে পরতে উন্মোচন হচ্ছে, রোজ নতুন নতুন তথ্য আসছে। সমস্যাটা কোথায় হচ্ছে সরকার? যদি প্রশাসন আর একটু সচেতনভাবে ব্যাপারটা দেখতো তাহলে অন্তত মানুষকে বিচারের দাবিতে রাস্তায় নামতে হতো না। হয় বিরূপাক্ষ বিশ্বাস সম্পর্কে আপনি যে নামটা বললেন, আমি এই নামটা তো আপনাদের মিডিয়া থেকেই জানতে পেরেছি, আমি তো জানতাম না বিরূপাক্ষ বিশ্বাস কে। আমি তো আর মেডিকেল লাইনের লোকও নই, কিন্তু তার যে একটা অডিও ফাঁস হয়েছে সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা ভয়ানক ব্যাপার। আজকে আইএমএ সাসপেন্ড করেছে, এটাই তো হওয়া উচিত। সাসপেন্ড করাটা আরও আগে হওয়া উচিত ছিল। যেদিন অডিওটা বেরিয়েছে সেদিনই তার শোকস হওয়া উচিত ছিল, এবং শোকসের যদি ঠিকঠাক জবাব না দিত তখনই তার সাসপেন্ড হওয়া উচিত ছিল। সন্দীপ ঘোষ তিনি বিদেশের মাটিতে গিয়ে মেল নার্সের সাথে অসভ্যতামি তারপরেও তাকে আরজিকর হসপিটালের প্রিন্সিপাল পদে রাখা, কিভাবে দেখলেন ব্যাপারটা? কেউ কিছু জানতো না? এইরকম একটা মানে নিকৃষ্টতম মানুষ সম্পর্কে না আমার বলতে লজ্জা করছে। মানে যা যা শুনেছি তার কিছুটা হলেও তো আশা করি সত্যি। এটা তো আর হংকং থেকে মিথ্যে করা যাবে না। হ্যাঁ, মানে এটা সত্যি, প্লাস আরও ধরুন যা যা শুনেছি বা যা যা দেখছি সেগুলোর অনেকটাই অভিযোগগুলো প্রমাণিত হয়নি। এবারে সেগুলো যদি প্রমাণিত হয় আমি জানি না, আমার গায়ে শিহরণ দিচ্ছে। আমি কি করে মানে এটা মেনে নেবো যে এরকম একটা লোক আরজিকরের মতো একটা জায়গা। আমার বাবা আরজিকরে ভর্তি ছিল যখন মারা গেছে, আমার বাবা আরজিকর থেকে ট্রিটমেন্ট করিয়েছিল। তা আমি জানি না আমার বাবা যদি আজকে আরজিকর থেকে ট্রিটমেন্ট করতো আমার বাবার কি হতো, মানে আমি জানি না যদি এগুলো সত্যি হয়। মানে খুব ভয় লাগছে। মানে এরকম স্বাস্থ্য ব্যবস্থা হলে তো আমরা সরকারি হসপিটালে যেতেই পারবো না, ভয় পাবো, ভয় পাচ্ছি ইনফ্যাক্ট প্রচণ্ড পরিমাণে ভীত। স্বাস্থ্য পরিষেবাটা যে আমাদের, এটা আমাদের, এটা শিক্ষা পরিষেবা, এটা আমাদের। এগুলো যদি আমরা না পাই ঠিক করে তাহলে আমাদের রাষ্ট্র তৈরি হবে না। আর রাষ্ট্র যদি তৈরি না হয় তাহলে আমরা পিছিয়ে যাব। এইবার এই জায়গা থেকে দেখতে গেলে তো প্রথম আমাদের কাজ হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য অ্যাসিওর করা। হ্যাঁ, বলছি এই যে আজকে এয়ারপোর্টে আপনারা রাত দখল করছেন, এটা কি কোনো সংগঠনের পক্ষ থেকে? না, এটা কোনো সংগঠন নয়। গত 14ই আগস্ট যখন আমরা রাত দখলের ডাক দিয়েছিলাম, এখানে প্রচুর মানুষ পারিপার্শ্বিক এলাকা থেকে এসে উপস্থিত হয়েছিলেন। তারপরে পরবর্তী সময়ে যেসব এখানে প্রতিবাদমূলক জমায়েত মিছিল হয় সেখানে আমরা একটা সবাই মিলে একত্রিত হয়ে যাওয়ার ফলে একটা মঞ্চ তৈরি হয়। সেই মঞ্চের তরফ থেকেই আমরা এখন এখানে প্রতিনিয়ত আমরা এই এরিয়ার মানুষেরা মিলে এইখানে 1 নম্বর এয়ারপোর্টের এই রাস্তার মধ্যে আমরা জমায়েত করে প্রতিবাদ করি। এটা কোনো সংগঠন নয়। আচ্ছা, আর তো কয়েক ঘন্টা পরেই মহালয়া, তো এই মহালয়ার দিন আপনারা রাতে এই প্রতিবাদটা করে আপনারা কি চাইছেন? মহালয়ার দিনে প্রতিবাদ বলতে দেখুন, আমরা এর আগে রাত দখল করেছি। আমাদের অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে রাত দখল শুধু না, এরপর আমাদের ভোর দখলও আমরা যাই, কারণ এত তীব্র হচ্ছে আন্দোলন। দিনের পর দিন দেখছি তারিখের পর তারিখ আসছে, পেন্ডিং হচ্ছে, ডিলে হচ্ছে। আমাদের যে সুপ্রিম কোর্টের শুনানি বলুন, যাই বলুন না কেন, তারপরে আমাদের আন্দোলন প্রচুর তীব্রতর হয়েছে। আমরা এরপরে ভাবছিলাম যে রাত দখলের পরে আমরা সারা রাতের দখল, ভোর দখল আমরা করব। সেটা মহালয়ায় আমরা করছি এই জন্য, কারণ ভোরবেলা 4টের সময় আমরা একসাথে এবারে যে পুজোতে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন যে উৎসব ফিরে আসুন, আমরা উৎসবে মানে আমরা পুজোকে কিন্তু বয়কট করছি না। একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে অনেক জায়গায় যে পুজোকে আমরা আন্দোলনকারী যারা আছে তারা কি বয়কট করছে। না, পুজোকেও আমরা মান্যতা দিচ্ছি, পুজো হবে, যেরকম হচ্ছে হোক, কিন্তু যে রাগঢাক দিয়ে যে উৎসবের যে একটা আমেজ থাকে সেটা কিন্তু এবারে আমরা কেউ পাচ্ছি না, মন থেকে সেটা আসছে না। তাই আমরা মহালয়াটা একসাথেই শুনবো, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমরা একসাথে এখানে মহালয়ার দিনটা বেছে নিয়েছি। আচ্ছা, শেষ প্রশ্ন জিজ্ঞেস করছি, উৎসবে তো ফিরছেন না, কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই যেরকম তদন্তের রিপোর্ট জমা দিচ্ছে, আপনারা স্যাটিসফাইড? একদমই না। সিবিআই তো কালকে দেখলাম যে অনেক ডিলে করে এসছে, মানে তাদের বোঝা যাচ্ছে যে কোনো ইচ্ছেই সদিচ্ছাই হয়তো না। হ্যাঁ, সিবিআই শিয়ালদা কোর্টে যেটা হয়েছে অনেক দেরিতে এসছে, অর্থাৎ বোঝা যায় তাদের মধ্যে একটা কি বলবো, তারা অতটা হয়তো ডিসিপ্লিনড ওয়েতে ভাবছে না, বা তারা হয়তো সেটাকে ক্যাজুয়ালি নিচ্ছে, যেটা মনে হচ্ছে। আমাদের কাছে এটা খুব নিরাশজনক, কারণ আমরা কার কাছে যাব? একটা তো নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমরা তো তাই জন্যই চেয়েছিলাম যে সিবিআই দেখুক। যখন কলকাতা পুলিশ পারলো না, তারপরে আমরা চাইলাম যে সিবিআই যাতে তদন্ত করে, কিন্তু
সিবিআই তো সেইভাবে কিছু করতে কিন্তু পারেনি এখনো অবধি। এটাই আমাদের কাছে একটা হতাশাজনক ব্যাপার। আচ্ছা, থ্রেড কালচারের কথা খুব শোনা যাচ্ছে, আপনাদের কাছে ওপর থ্রেড আসছে নাকি কোনো? দেখুন, সে তো প্রতিবাদ করতে গেলে তো অনেক শাসকের তরফ থেকে অনেক রকমভাবে তো আসেই চাপ, প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে, এটা তো আসবে, এটা জানা কথা। কিন্তু আমরা সেই মানসিকতা নিয়েই আমরা কিন্তু লড়াইতে নেমেছি। আমরা জানি যে এরকম আমাদের কাছে আসবে এবং আমরা একজোট এই জন্যই থাকি যাতে কারোর উপর কোনো প্রেশার এলে বা চাপ এলে যাতে বাকিরাও আমরা তার হয়ে পাশে দাঁড়াতে পারি। থ্রেট আসছে, কিন্তু আমরা থ্রেট কালচারের বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে তার রুখে দাঁড়াতে হবে, তার বিরুদ্ধে, তাছাড়া কোনো উপায় নেই। যত আমরা ভয় পিছিয়ে যাব তত তারা জাঁকিয়ে বসবে। কালকে জুনিয়র ডাক্তারদের একটা মিছিলের আয়োজন করা হয়েছে, আপনারা কি পার্টিসিপেট করছেন? হ্যাঁ, আমরা জুনিয়র ডাক্তারদের মিছিলে আমরা পার্টিসিপেট করি এবং তাদের সমর্থনে আমরা রাত দখলও করেছি, তাদের সমর্থনে আমরা মিছিলেও গেছি, নাগরিক মঞ্চের পক্ষ থেকে সবটাই আমরা করছি। আজকেও জুনিয়র ডাক্তারদের অনেকের আসার কথা, কেউ আসবেন গেস্ট হিসেবে, এখানে তারা থাকবেন। আচ্ছা, কলকাতা পুলিশের ভূমিকাটা কিভাবে দেখছেন? যেভাবে ধরুন পুলিশ কমিশনারকে আজ একটা মামলা করা হয়েছে, তিনি নির্যাতিতার নাম মুখে এনেছিলেন বা প্রমাণ লোপাটের অভিযোগে, অন্যদিকে আরজি করের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, যারা উপস্থিত ছিলেন, যাদের সাথে কোনো সম্পর্ক নেই আরজি করের, এটা কি মনে হচ্ছে প্রমাণ লোপাট করার জন্য তারা এসেছিলেন? অবশ্যই। দেখুন, এখানে তো একটা কনস্পিরেসি থিওরি রয়েই যাচ্ছে, কারণ যেখানে বলা হচ্ছে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, কিন্তু তিনি দেখা যাচ্ছে অন্য একটা মেডিকেল কলেজের একজন অংশ। তো সেক্ষেত্রে এটা বলাই বাহুল্য যে এখানে নিশ্চয়ই কোনো রকম তো কিছু কারসাজি চলেছে, না হলে কেন সেই সময় তড়িঘড়ি করে তারা এলেন? ডেটা এক্সপার্টও সেখানে এসেছিলেন, কি আইনজীবীও ছিলেন, কেন ওনারা ওখানে এমনকি তারা সাজেশন দিতে এসেছিলেন যে তাকে তড়িঘড়ি করে আসতে হলো? এটাই হচ্ছে ব্যাপার। ঘড়ির কাঁটায় প্রায় রাত 1টা, এয়ারপোর্ট 1 নম্বর, 4টে বাজলেই মহালয়া শুরু হবে, রাত্রিবেলা কেন? দেখুন, মহালয়ার যে থিমটা অ্যাকচুয়ালি পুরনো থিম, আমরা যতটা জানি যে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তিকে আনা। তো আজকে যে অশুভ শক্তি বিনাশে আমরা নেমেছি, দেখুন আমরা কেউ এটা আনন্দ করে এখানে আসিনি, কেউ আনন্দ করে এই প্রতিবাদ করতে হবে এটা ভেবে আমাদের খুব খারাপ লাগছে, এই প্রতিবাদ করতে হবে এরকম দিন আসবে এটা ভেবে আমাদের খারাপ লাগছে। কিন্তু আজকে যে সিচুয়েশন, যে কারণেই হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যে কারণেই হোক, যে সিচুয়েশন এসছে, সেই সিচুয়েশনের জন্য আমাদের আসতে হচ্ছে, যাতে আর কোনো মহালয়া এরকম অশুভ শক্তি বিনাশ করতে না হয়, শুভ শক্তি যাতে আসে, সেই জন্য আমরা আজকে রাত জেগে ভোরবেলাটাকে আমরা আনবো, নতুন ভোরকে আনবো। এই আন্দোলনটা যে তীব্রতর করছেন, কিন্তু সুপ্রিম কোর্টে যা বিচার চলছে, সিবিআই যা তথ্য প্রমাণ দিচ্ছে, তাতে আপনি স্যাটিসফাইড? দেখুন, বিচারটা যখন সিবিআই সুপ্রিম কোর্টের অধীনে আছে, সেই বিচার নিয়ে কিছু বলা যায় না। তবে হ্যাঁ, সিবিআই কিন্তু এটা একটা প্রথম একটা বিচার যেটা নাকি মাত্র 96 ঘন্টার মাঝখানে সিবিআই পেয়েছে। তো সিবিআই এটা করা উচিত। এই খুনটা দেখুন, এই যে রেপ বা মার্ডার যেটা হয়েছে, রেপ অ্যান্ড মার্ডার যেটা হয়েছে, এটা হলো একটা স্ফুলিঙ্গ মাত্র, একটা স্ফুলিঙ্গে আগুন জ্বলা মাত্র। কিন্তু অ্যাকচুয়ালি যে দুর্নীতিটা ওদিন হয়ে এসছে, সেই দুর্নীতির যে ফলস্বরূপ আজকে রেপ অ্যান্ড মার্ডারটা হয়েছে। তো এই পুরো দুর্নীতি সিবিআই খুঁজে বার করুক, যাতে এরকম তিলোত্তম আর না হয়, এরকম ঘটনা আর না ঘটে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। একের পর এক অভিযোগ আসছে থ্রেড কালচারের। থ্রেড কালচার সমস্ত ক্ষেত্রে প্রচুর অভিযোগ আসছে এবং অনেকে সাসপেন্ডেডও হচ্ছেন। আজকেই যেমন বিরূপাক্ষ বিশ্বাসকে আইএমএ সাসপেন্ড করেছে। কিভাবে দেখছেন এটা, কি চলছিল থ্রেড কালচারটা এতদিন ধরে? দেখুন, আজকে তো আমরা জানতে পারছি থ্রেড কালচার চলছিল, আজকে আমরা আপনারা মিডিয়ারাই দেখাচ্ছে থ্রেড কালচার চলছিল। এই থ্রেড কালচার কিন্তু কীরকম বলুন তো? দেখুন, থ্রেড কালচার যারা দেয় তারা সব জায়গায় থ্রেড কালচার দিয়ে অভ্যস্ত। এটা যেহেতু কোনো রাজনৈতিক মঞ্চ নয়, তাই জন্য আমি কোনো রাজনীতির কথা বলবো না। তো সব জায়গায় তার থ্রেড কালচার দিয়ে অভ্যস্ত, বিভিন্ন কারণে তার থ্রেড দেয়। এবার সে ডাক্তারকে থ্রেড দিচ্ছে, না কোনো পাবলিককে থ্রেড দিচ্ছে, না কোনো দোকানদারকে থ্রেড দিচ্ছে, তারা জানে না। তো ওই কালচারটাই চলে আসছে, এটাই আমাদের এখন পশ্চিমবঙ্গের কালচার হয়ে থ্রেড কালচার। শেষ প্রশ্ন, উৎসবে ফিরছেন তো? দেখুন, উৎসবে তো ফেরার কোনো প্রশ্ন নেই, উৎসবে ফিরছি বলবো না। এই বিচার আমরা চাই। এই যে আবার বলছি, আমি সেকেন্ড কোশ্চেন আপনি করলেন, এই দুর্নীতি বিচার চাই, তবে আমরা উৎসবে ফিরবো। এই যে আমরা আজকে যে আমাদের এই প্রতিবাদ দেখছেন, এই যে এত মানুষ আসছে, শুধু এখানে নয়, নাগেরবাজার বলুন, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা প্রায় আমার মনে হয় 20-25টা জায়গায় এরকম হচ্ছে। এই যে পুরো জিনিসটা, এইটাই কিন্তু সবচেয়ে বড় উৎসব। উৎসব হলে প্রতিবাদের উৎসব। আমরা একটাই স্লোগান দিচ্ছি এখানে, শোক নয় দ্রোহ। শুধু শোক করে হবে না, কারণ এই যে থ্রেড কালচার বলুন বা যে রেপ কালচার বলুন বা এই দুর্নীতি, এগুলো শুধু শোক দেখিয়ে হবে না, কারণ শাসক দল নির্লজ্জ। মহালয়ার দিনও আপনারা রাস্তায়, সুবিচার পাবেন মনে হয়? সুবিচার যদি পেতাম এত ইজিভাবে, সহজ পদ্ধতিতে, তাহলে তো এখন দিনে আমাদের আনন্দ করার সময়, বাড়িতে বসে পরিবারের সবার সাথে মিলেমিশে দুর্গাপুজো আসছে, সেই আনন্দে প্রত্যেকবারের মতন এইবারও আমরা মত্ত থাকতাম।
এখন সেই আশাটা কত দূর, আশার আলো জাগিয়ে রেখেছি, পাবো এবং পেতে হবে। না পেলে আমাদের আগামী প্রজন্মকে আমরা মুখ দেখাতে পারবো না, তার জন্যই আমাদের এই লড়াই। কোনো গ্রামেগঞ্জে নয়, কলকাতা শহরের ওপরে একটা মেডিকেল কলেজে একজন ডাক্তার অত্যাচারিত হয়ে তার প্রাণ গেল। কি মনে হচ্ছে এখানে কি প্রশাসনের ভূমিকাটা কিভাবে দেখছে? প্রশাসনের ভূমিকা অনেকটাই, মানে কি বলবো, অনেকটাই হয়তো সব কিছুই আজকে দিনের পর দিন, প্রথম থেকে ঘটনাটা ঘটেনি, এর আগেও অনেক রকম ঘটনা আমরা দেখেছি গ্রামে গঞ্জে। আজকে যখন এই জিনিসটা একটা ডাক্তারের ওপর অন ডিউটি, একটা সরকারি প্রতিষ্ঠানের ওপর এবং কলকাতা শহরে এই জিনিসটা যখন ঘটেছে, তখন সাধারণ মানুষের চোখ যেন আরও বড় বড় করে ফুটেছে যেটা কি হচ্ছে। আর তার জন্যেই আজকে ধরুন ডাক্তাররা, আজকে আমাদের এই ডাক্তাররা যখন প্রতিবাদের সম্মুখীন হয়েছে, তখনই কিন্তু সাধারণ মানুষ এগিয়েছে। এর থেকে কি বোঝা গেল যে সাধারণ মানুষ অনেক দিন ধরেই এটাকে ভাবছিল যে আমরা কি করব, কিন্তু তারা নিরুপায়। কেন? আমরা যারা সাধারণ মানুষ, আমাদের গায়ে কোনো রাজনৈতিক রং নেই, মানে আমাদের কাছে কোনো অস্ত্র নেই আর সংগঠন নেই, আমরা একা লড়বো। আমি একটা মেয়ে, আমার পেছনে কে দাঁড়াবে? যখন কিনা ডাক্তাররা মুখ খুললো, তারা যখন দেখলো আমরা সেফ নয়, শুধু মহিলা যে তা নয়, তার সাথে পুরুষরাও, তখন যখন দেখছে যে আমরা সেফ নই, তখন যখন তারা প্রতিবাদী, তখন আমাদের মতন সাধারণ মানুষরাও তাদের সাথে পিছনে দাঁড়ালো যে হ্যাঁ তোমরা এগোও, আমরা তোমাদের পিছনে আছি। কিন্তু একসময় যদি আমরা আগাতাম, তখন আমাদের পিছনে ঘুরে তাকাতে হতো যে আমাদের পেছনে কে আছে। প্রতিবাদীদের ওপর তো অনেক জায়গা থেকেই হেনস্থার খবর আসছে, আপনারা ভয় পাচ্ছেন না? দেখুন, হেনস্থা ভয় পাচ্ছি না। আজকে ধরুন আমি একজন কর্মে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আজকে যখন স্বাস্থ্য ভবনে যখন সবাইকে ডাক দেওয়া হলো, আমি ওখানে গেছি এবং সেখানে যাবার পরে আমি আর সবার কথা বলছি না, আমার ওপরও কিন্তু এসছে। কি করা হলো না, ফেসবুকে একটা বড় বড় করে টাইমলাইনে দেওয়া হলো যে আমি নাকি ওখানে জুনিয়র ডাক্তার সেজে গেছি, এবং এই তিলোত্তমার যে ব্যান্ডটা আমি লাগিয়েছি, এটার ওপরেও কমেন্টস করা হলো যে আমি এই ব্যান্ডটা লাগিয়ে আমি ডাক্তার সেজেছি। আমার গায়ে কি আমি যেরকম পোশাক পরিচ্ছদ পরা ছিলাম সেরকম না, আমার হাতে টেলিস্কোপ ছিল না, আমি মাইকে বাইট দিয়েছি যে আমি জুনিয়র ডাক্তার। আমি বলবো কেন? কিন্তু সেখানে আমাকে কি বলা হলো যে না, আমি নাকি জুনিয়র ডাক্তার সেজে ওখানে। কারা বলে? আমাদেরই আশেপাশে যারা রাজনৈতিক দিক থেকে আছে, আমাদের ওখানের লোকাল কাউন্সিলর যারা রয়েছে, তারাই বলেছে, তারা ফেসবুক, এবং তাদের যারা সহকর্মীরা রয়েছে তারাই বলেছে। কিন্তু আমি শুধু তাদের ওখানে একটা ছোট্ট বাইট দিয়েছি, এবং সেখানে শুধু ওইটুকু নয়, আমার ফ্যামিলি, আমার পারিবারিক, আমার চরিত্র সব কিছু ওখানে একটা ফেসবুকের মধ্যে তুলে ধরা হলো। আমি সমস্ত কমেন্টসই দেখেছি, আমি দেখে ওখানে একটা স্মাইলি দিয়ে বেরিয়ে এসেছি, আর কিছু না। আর এখন কি হচ্ছে, যে প্রতিবাদ করতে যাচ্ছে তাকে কোনো না কোনো রাজনৈতিক রঙে মাখানো আছে। আচ্ছা, তুমি লাল না তুমি হলুদ না তো সবুজ, ব্যাস একটা পেছনে ধাপবা। আমি কোনো কিছুতেই কোনো কমেন্টস করিনি, কেন তাদের এই বলাতেও যেমন আমাদের আন্দোলন থামবে না, আবার আমাদের আন্দোলন থামানোর জন্য যা কোনো করছে তো আমরা করছি, আছি, থাকবো। দেখি কতদিন কি হয়, কতদিনে আমাদের সুপ্রিম কোর্ট ন্যায্য বিচার দেয়। প্রতিবাদ চলবে তাহলে? প্রতিবাদ চলবে। আজকে কিছুক্ষণ আগে একটা নাট্য দল এসে আমাদের এখানে করেছে, তারা যেমন বললো যে আজকে রাত্রি 12টা পেরিয়ে গেছে, মানে আজকে 53 দিন। যদি 53 মাসও আমাদের রাস্তায় থাকতে হয়, আমরা থাকবো। কিন্তু হ্যাঁ, তার সাথে আমাদের কর্ম করব, এটাও উংলি হয় যেন এখন একটা এমন ব্যাপার হয়ে গেছে, রাস্তা দিয়ে চললেও আচ্ছা ও তো প্রতিবাদী, তাহলে ও রাস্তা দিয়ে চলছে কেন? আচ্ছা ও প্রতিবাদী, ও ফুচকা খাচ্ছে কেন? আচ্ছা ও প্রতিবাদী, ও আইসক্রিম খাচ্ছে কেন? কিন্তু এগুলোকে তো আমরা বাহ্য করতে পারবো না। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের একটা যেরকমভাবে রয়েছে সেরকমভাবে থাকবে। দৈনন্দিন জীবনের সাথে সাথে আমরা আমাদের সব কিছু এগিয়ে নিয়ে যাব। প্রতিবাদ চলবে, সে যেভাবেই হোক। আমি আছি, আজকে আমার বদলে আমার যারা সহকর্মীরা আছে তারা থাকবে, তাদের যে আন্দোলনটা সেটা আমি করব, আমার আন্দোলনটা সে করবে। যে যেরকমভাবেই সব জায়গায় আমরা উপস্থিত থাকার চেষ্টা করব। মহালয়া শুনবেন না রাস্তাতে? মহালয়া শুনবো বলেই তো এসছি। মহালয়া শুনবো, পথনাটিকা করব, মহালয়া সমস্ত কিছু হবে, এখানেই হবে। 2 ঘন্টা পরে মহালয়া, ঘুম থেকে উঠে মহালয়া শোনেন প্রতি বছর, এবার সারা রাত রাস্তায়, বিচার পাবেন? আশায় আছি, আশা তো ছাড়লে হবে না, বিচার পাওয়ার আশা নিয়েই চলতে হবে দিনের পর দিন। আশা করি একদিন ঠিক বিচার পাবো। বিচার না পাওয়া অবধি কি লড়াই চলবে? একদম চলবে। এত মানুষ রাত্রিবেলা রাস্তার মধ্যে তো এমনি আসেনি, সবাই বিচারের আশাতেই রাস্তায় রয়েছে, আমরাও রয়েছি। বিচার না পাওয়া অবধি রাস্তাতেই থাকবে? একদম। যখন নেমেছি তখন শেষ দেখে ছাড়বো। আচ্ছা, সিবিআই এতদিন যে তদন্ত করেছে, আপনি স্যাটিসফাইড?
এটা হলো, এখন সেখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তো আমরাও বুঝতে পারছি না, পুরো আপডেট তো আর আমাদের কাছে আসে না। দেখা যাক, আরও কিছুদিন অপেক্ষা করি। আশা ভরসা তো রাখতেই হবে, সবটাই যদি তুলে দিই তাহলে আর কি করে চলবে। আবার আমরাও ছাড়বো না এত সহজে, যতক্ষণ না বিচার শেষ হচ্ছে। এই কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, কর্মক্ষেত্রে বলুন, বাড়ি বলুন, রাস্তাঘাটে বলুন, যে কোনো জায়গায় মেয়েদের নিরাপত্তাটা তো একান্ত দরকার। কারণ যেটা বলা হচ্ছে যে রাত্রিবেলা মেয়েরা বেরোবে না, ডিউটি করবে না, এটা তো কোনো কথার কথা নয়। ছেলেরা যদি রাত্রিবেলা বেরোতে পারে, ডিউটি করতে পারে, এমনিও বেরোতে পারে, একটা মেয়ে কেন বেরোতে পারবে না? তারও বেরোনোর সমান অধিকার আছে। সুতরাং নিরাপত্তাটা খুবই দরকার সেক্ষেত্রে। আচ্ছা, এই যে আইন করা হচ্ছে, অপরাজিতা বিল এসছিল, শুধু আইন করেই কি নিরাপত্তা দেওয়া সম্ভব? একদমই নয়। আইন তো অনেক কিছুই হচ্ছে, কত আইন রক্ষা হচ্ছে আমাদের। আইনের নাম করে যা চলছে তো সেটা তো সবাই আমরা দেখতে পাচ্ছি, আর তারই ফলস্বরূপ আজকে আমরা রাস্তায়। তো সেখানে আইন বললে তো হবে না, ওইটা কাজে করে দেখাতে হবে যে কতটা সেটা ফ্রুটফুল হচ্ছে আমাদের জন্য। সেটাই দেখার, ওই আইন করে বিল পাস করে কিচ্ছু হবে না। শেষ প্রশ্ন, এতদিন ধরে আন্দোলন করছেন, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়েছে, পৃথিবীর নানা জায়গাতে আন্দোলন হচ্ছে, কিন্তু প্রতিবাদীদের ওপর অনেক রকম আক্রমণের খবরও আসছে। আপনারা কোনো সম্মুখীন হচ্ছেন না থ্রেট কালচারের? থ্রেট কালচার বলতে দেখুন, ওরমভাবে হয়তো এখনও ডিরেক্ট থ্রেট পাইনি আমরা, কিন্তু আমাদের অনেক ভিডিও ভাইরাল হয়ে নানানভাবে সেগুলোকে কুরুচিকর মন্তব্য, সেগুলোকে মানে নিজেদের মতো করে বানিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, ফটো স্ক্রিনশট নিয়ে একদম মানে টার্গেট করে সেগুলোকে নিয়ে বলা, এগুলোর তো সম্মুখীন হয়েছি। আর সত্যি কথা বলতে আমরা এগুলো মাথায় নিয়েই নেমেছিলাম যেদিন রাস্তায় নেমেছি, যে এগুলো সম্মুখীন আমাদের হতে হবে। তো সব কিছুর জন্য প্রস্তুত আমরা, এইগুলো মাথায় নিয়ে প্রতিবাদ থেকে এক পাও সরব না। তার মানে পরোক্ষভাবে এরকম সমস্যা চলছে আপনাদের সাথেও? একদম, সবাই ডাইরেক্ট কোনো রকমভাবে কোনো কিছু ফেস না করলেও ইনডাইরেক্টলি বা কেউ ডাইরেক্টলি এরকমভাবে ফেস করছে, এবং আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি। ভয় পাচ্ছেন না একটু? না, ভয় লাগছে না, ভয় বাড়িতে রেখে বেরিয়েছি। একদম না, ভয় এই সাহসটা কি করে পাচ্ছেন বলুন তো? এতদিন তো পাননি। পাইনি বলতে দেখুন, পাইনি বলাটা হয়তো ভুল হবে, এই পরিবেশটা হয়তো পাইনি যেখানে একসাথে সবাই মিলে সাহসটা দেখাতে পেরেছি। সাহস হয়তো ভেতরে ছিল কোথাও, কিন্তু রাস্তায় ভাবে নামিনি কখনো। কিন্তু যখন একবার নেমেছি তখন সব ভয়কে জয় করেই নেমেছি। তার মানে আপনারা বলতে চাইছেন এটা একটা ঘটনা না, অনেক ঘটনার পুঞ্জীভূত ক্ষোভ এবার বেরোচ্ছে? একদম, এতদিন সাহসটা জড়ো করেছি, এবার সেটা নিয়ে বেরিয়েছি। 2 ঘন্টা পরে মহালয়া, কিভাবে দেখছেন এবারে মহালয়াটাকে? এই যে এত সুন্দর করে হচ্ছে, আমাদের যেই পথে দাঁড় করিয়েছে মেয়েদেরকে, সেই পথে মহালয়া হবে এখন। কর্মক্ষেত্রে মেয়েদের স্বাধীনতা বা নিরাপত্তা কিভাবে দেখেন? আপনি তো একজন ওয়ার্কিং, আপনি কিভাবে দেখেন? কর্মক্ষেত্রে স্বাধীনতা, নিরাপত্তা সব কিছুই যেমন আমাদের রাজ্যের, যেরকম আমাদের দেশের আইন প্রশাসন হয়ে গেছে না, সব কিছুই আছে, কিন্তু তার প্রয়োগ নেই। তাই কর্মক্ষেত্রেও তাই, সব জায়গায় তাই, আমাদের লড়াই করে বাঁচতে হবে, এটাই শেখানো হচ্ছে। আমরা লড়াই 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 চাই, তো লড়াই চেয়ে লড়াই করেই বাঁচবো এখন, এতটুকুই। মানে খুব নিরাশ, মানে শুধু বলছি যে প্রতিবাদ খুব শক্তিতে করছি ঠিকই, কিন্তু দিনের শেষে কোথাও গিয়ে মনে হয় যেন যে এত কিছুর পরও যদি তাদের টনক না নড়ে, আমাদের বিচারটা, এটা তো খুব স্বাভাবিক। মানে আজকে বর্তমান পরিস্থিতিতে নারী স্বাধীনতা একটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমাকে চাইতে হচ্ছে। বাট একটা আমাদের দেশের আইন অনুযায়ী এটা তো খুব স্বাভাবিক বিষয়। আপনার পাওয়া উচিত, আমার পাওয়া উচিত, শুধু নারী স্বাধীনতা কেন, একটা নিরাপত্তার প্রশ্ন আমাকে চাইতে হচ্ছে। এটাই সিস্টেমের লজ্জার। আওয়ার সিস্টেম ফেইলড আস, কিছু করার নেই। আমরা মানে অসহায়ের মতো এখনও, অসহায় হলেই তো মানুষ রাস্তায় এসে দাঁড়ায়। প্রত্যেকে কর্ম করে খাচ্ছি, চলছি, প্রত্যেকে যেরকম আপনি বললেন ওয়ার্কিং, আমরা তো যেখানে যাই করি না কেন, কাজ করছি, এই করছি, নিজেদের পেটটা চালাচ্ছি, তারপরও সেটুকুর পরও নিজেদের শুধু নিরাপত্তাটুকুও নেই, যে যতটুকু সামান্য, মানে আমরা
যাব ফিরবো, আমার রাত্রিবেলা কাজ থাকতে পারে, আমার বোনের থাকতে পারে, আমার ভাইয়ের থাকতে পারে, আমার বাবারা ফেরে। রাত্রিবেলা তো মেয়েদেরকে বেরোনো নিয়ে একটা নোটিফিকেশন ছিল, যেটা সুপ্রিম কোর্ট তীব্র বিরোধিতা করে কেটে দিতে বলেছেন 8টার পরে বেশি কাজ না করার জন্য। দেখুন, বেআইনি জিনিসটাই তো বর্তমান সমাজে আইনি, তো সেটাকে প্রমাণ করার আইনের আওতায় আনার চেষ্টা করে থাকে সব সময়। যাদের কাছে ওই থাকে, যাদের আমরা সবাই পাঠিয়েছি, তারাই সবসময় চেষ্টা করে যে আমাদের কাছে ক্ষমতা আছে, ক্ষমতার প্রয়োগ করে সেটাকে ডিফারেন্ট পথে পরিচালনা করার। সেটাই তারা চেয়েছেন, করার চেষ্টা করেছেন, কিন্তু সব কিছু তো গায়ের জোরে সম্ভব না। সেদিক থেকে মাননীয় আদালতের কাছে মানে আমরা খুশি যে সেই রায়টাকে সেই মুহূর্তে সেটার বিরোধিতা করা হয়েছে। কারণ মানে বলছি না, পরিস্থিতিটা খুব অসহায়, মানে তারা যদি বিরোধিতা করেন সেটা আমাদের জন্য উপরি পাওনা, আর যদি বিরোধিতা না করেন সেটা আমাদের জন্য অসহায়তা। তবে হ্যাঁ, এই যখন এই ধরনের ঘটনা ঘটবে, শুধু একবার না, প্রত্যেকেই এই নিয়ে সরব, এবং পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ কথা বলতে যে এই একটা জিনিস গা সওয়া মেনে নেওয়া, সেই বিষয়টা ধীরে ধীরে মানুষের এই বিষয়টা মোড়কটার থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছেন। আমরা পারছি, সাহস পাচ্ছি। এই পরিস্থিতিটার দরকার ছিল। আশা করি এই পরিস্থিতিতে অবশ্যই লড়াই চলছে, সব চলছে, একটাই উদ্দেশ্য যে পরিস্থিতিটার পরিবর্তন হোক। মানে আমরা প্রত্যেক সময় কোনো ঘটনা ঘটবে, 5 জন মানুষ 100 জন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে এবং তারপরে তার নিস্তার হবে, এটা কোনো পদ্ধতি হতে পারে না। আইনের কাছে একটাই অনুরোধ, যাতে পদ্ধতিটা এমন হয় মানুষকে রাস্তায় এসে না দাঁড়াতে হয়। ঢাক বাজছে, শাক বাজছে, মহালয়া কি এবার রাস্তাতেই কাটবে? একদম, বিদ্রোহের সময় মহালয়া রাস্তাতেই হয়। আর বাঙালি জাতির তার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর 1 সপ্তাহের মধ্যে দেবীপক্ষের সূচনা হচ্ছে। বাঙালি কিন্তু তার উৎসবের সূচনা আগেই করে ফেলেছে। এবার 9ই আগস্ট রাত্রিবেলায় আরজিকরে যে দুর্ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে বাঙালি রাস্তায় নেমেছে। মোটামুটি 12-13 তারিখ থেকে বাঙালি তার যে উৎসবের যে উদযাপন তা শুরু করে দিয়েছে। উদযাপন এখনও চলছে। আমাদের দেবী দুর্গা আসবেন, আমাদের উদযাপন চলতেই থাকবে, এতে কোনো রকম বাধা বিপত্তি কিচ্ছু আসবে না, এবং বাঙালি এবার তার উদযাপন আগে থেকেই শুরু করে দিয়েছে। উই ওয়ান্ট জাস্টিস থেকে জোট বেঁধেছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি, এই স্লোগানের ট্রান্সফরমেশনটা কেন হলো? দেখো, প্রথম দিকে আমরা আন্দোলনটাকে জাস্টিস তো চাইছেই, জাস্টিসটা সবাই চাইছে, জাস্টিস আমরা চাইছি, আমরা এখানে যারা এসেছি প্রত্যেকে জাস্টিস আছে। তবে শুধু জাস্টিসটা কার জন্য? জাস্টিস যে মারা গেছে তাকে তো জাস্টিস দিতেই হবে, কিন্তু তার পরবর্তীকালে এই গোটা সমাজে যে অবক্ষয়, একদম বলতে দ্বিধা নেই, শাসকের নেতৃত্বে যে অবক্ষয়ের মধ্যে দিয়ে গোটা বাঙালি জাতি যাচ্ছে, তার বিরুদ্ধেই বাঙালি মাঠে নেমেছে। 500 টাকা 1000 টাকা দিয়ে যারা ভেবেছে যে বাঙালিকে কৃতদাস করে ফেলেছে, সেই কৃতদাসত্বের বিরুদ্ধে গোটা বাঙালি জাতি রাস্তায় নেমেছে। এখানে কোনো রকম মানে এই জোট বেঁধেছে বাঙাল ঘটি শুধু নয়, আপামর বাঙালি জোট বেঁধেছে। হাওয়াই চটি ভয় পেয়েছে, হাওয়াই চটি পাড়ায় পাড়ায় যে দাদা গুন্ডা মস্তান পুষেছে তারাও ভয় পাচ্ছে। শেষ প্রশ্ন, হুমকি পাচ্ছ না? প্রতিবাদীরা তো হুমকি পাচ্ছে শোনা যাচ্ছে। না, আমি ব্যক্তিগতভাবে কোনো হুমকি পাইনি, তবে একটা তো পরিবেশ খারাপ চলছেই, এবং এই থ্রেড কালচার পশ্চিমবঙ্গে এখন ডাক্তাররা থ্রেড কালচার আমরা দেখছি, হসপিটালে থ্রেড কালচার তো শুধু হসপিটালে না, পাড়ায় যারা বাস করি তারা জলের লাইন পেতে গেলে তৃণমূল কংগ্রেস করতে, একদম নাম নিয়ে বলছি, অরাজনৈতিক বলে কিছু হয় না, দেয়াল দেওয়া হয় না যারা সিপিএম বিজেপি করে। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, থ্রেড কালচার ঘরে ঘরে, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায়। সেই থ্রেড কালচার শুধু হসপিটালে না, থ্রেড কালচারের বিরুদ্ধে সমস্ত জাতিকে এক হয়ে লড়তে হবে। তাও ভয় পাচ্ছ না? ভয়ের কিছু নেই, কাকে ভয় পাবো? যে থ্রেড করছে সে তো ভীত, তাই ভয় দেখাচ্ছে। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, যারা রাস্তায় আছে তারা ভয় পাচ্ছে না বলেই রাস্তায় আছে। শুধু আইন করে মেয়েদের কি নিরাপত্তা দেওয়া সম্ভব যদি তার ইমপ্লিমেন্টেশন না হয়? একদমই না, আইনের কোনোদিনও সম্ভব হয় নিরাপত্তা দেওয়া? একটা অপরাজিতা বিল এসছে বলছে তাতেই সমাধান হয়ে যাবে। তাহলে তো এতদিন অনেক কিছু হতো, এতদিনে তাহলে অনেক কিছু হতো। হয়েছে কি? তাহলে আর রাস্তায় লোকে এরকমভাবে নামতো না, মহালয়ার দিন ঘরে বসে মহালয়া শুনতো, গঙ্গায় তর্পণ করতে যেত, তা না গিয়ে আজকে লোকে এখানে দাঁড়িয়ে আছে কেন? এটাই তো উত্তর, এর তো আর কিছু বলার। শেষ প্রশ্ন, সিবিআই এখন অবধি যে তদন্ত করেছে, আপনি স্যাটিসফাইড? একদমই না, একদমই না। তারা কি কিছুই জানে না, কিছুই বোঝে না? এটা হতে পারে? তাহলে এটা হতে পারে? সব থেকে বড় কথা, এটা তো তাদের ফার্স্ট কেস নয়, এর আগেও তারা অনেক কিছু করেছে। তারা কি কিছুই বোঝে না? আমরা মানে একদমই টোটালি মানে অজ্ঞমূর্খ বলতে পারো।
তাই আমরা অনেক কিছু বুঝে যাচ্ছি, তারা বোঝে না এটা হতে পারে। আপনার কি মনে হচ্ছে সিবিআই তদন্ত নিয়ে? আশাবাদী বলেই এখনো পর্যন্ত রাস্তায় আছে, এইটুকু বলবো। আর আজকে আছে এইটুকু, সারা জীবনে আজকে আমার এই 28 বছর বয়সে এসে এটা বোধহয় প্রথম যেটা আমি রাস্তায় আমি এরকমভাবে কাটাচ্ছি মহালয়া। তা না হলে রাত 10টার মধ্যে আমি প্রত্যেক বছর ঘুমিয়ে পড়ি, অ্যালার্ম দিয়ে শুই 4:45-র সময়, যে টিভির মহালয়া দেখবো না, রেডিওর মহালয়া শুনবো। আজকে প্রথম হচ্ছে এক্সেপশনাল কাটালাম মহালয়া। কি অবস্থা? সব জায়গায় একটা কথা হচ্ছিল যে বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া। তা আপনারা তো সেটাই করছেন। এই অভয়া বা তিলোত্তমার বিচারের জন্য যে আন্দোলন, রাস্তায় নেমে আন্দোলন করলে কি বিচার পাওয়া যাবে? আর কি করণীয় আমাদের, আর কি করণীয়? এটা ছাড়া আর কি করব আমরা? সিবিআইয়ের কাছে যাব, না আমাদের রাজ্য সরকারের কাছে যাব, না আমাদের কাউন্সিলরের কাছে যাব? কার কাছে যাব? কোথায় বিচার চাইবো? রাস্তায় নামাই তো আমাদের একমাত্র পথ, আর তো কোনো পথ নেই। আছে থাকলে নিশ্চয়ই আমার থেকে যারা অভিজ্ঞ বেশি তারা আরও পথ তাহলে খুঁজে বার করতো, আমরা সেই পথই অনুসরণ করতাম। এখানেও তাই হয়েছে, একজনের হাত ধরেই আমরা সবাই এগিয়ে যাচ্ছি আজকে, যার জন্যই একটা নাগরিক মঞ্চ, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আন্দোলন তো অনেক হলো, উৎসবে ফিরবেন না? এটাই আমার কাছে উৎসব, এটাই আমার কাছে উৎসব। এইভাবেই যতবার আন্দোলন হবে, অবস্থান হবে, মিছিল হবে, এইভাবেই আমি উৎসবে থাকবো। একদম একমত, এর থেকে কোনো দ্বিমত হতেই পারে না। আর 1 ঘন্টা পরে মহালয়া, এখনো রাস্তায়, এইভাবে বিচার পাবেন? আর কোনোভাবে কি পাবো? আর কোনোভাবে তো পাবো না। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে, মহালয়ার প্রাক্কালে আমাদের বিচারের জন্যই রাস্তায় নামতে হচ্ছে। এইটা এই মুহূর্তের একটা প্রচণ্ড এইটাই এই মুহূর্তের পরিস্থিতি। তো এই পরিস্থিতিটাকে তো বদলাতে হবে। রাস্তায় নামতে হয়েছে কেন? রাস্তায় তো আর এমনি এমনি নামতে হয়নি। তো যে কারণে নামতে হয়েছে, আমরা কেউ বলিনি যে উৎসব করব না। পুজো আর উৎসব আর উচ্ছ্বাস এগুলো আলাদা। এই ডিফারেন্সগুলো তো মানুষজন বুঝতে পারছে না। আমরা যেরকমভাবে প্রতিবাদটা প্রতিটা সময় করতে পারছি সেরকমভাবে করছি। আচ্ছা, এই যে মেয়েদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে বারবার, আপনি তো বাইরে বেরোন, নিরাপত্তার অভাব বোধ করেন? নিশ্চয়ই করি, একদমই করি। আর সব থেকে বড় কথা হচ্ছে, মেয়েরা এখানে নিরাপদ নয়। যেখানে 16 মিনিটে একটা করে ধর্ষণ হয়, 24 ঘন্টায় 90টা ধর্ষণ হয়, সেখানে আর যাই হোক মেয়েরা নিরাপদ নয়। আচ্ছা, এই যে কোনো আইন এনে কি এটা বদলানো সম্ভব? অনেক কড়া আইন আনা উচিত। আইনের ব্যবহার করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হবে। একদমই তাই, কড়া আইন আনা উচিত, বেশ কিছু আইনে বদল আনা উচিত। আর সব থেকে বড় কথা, তারিখের পর তারিখ প্রত্যেকটা জিনিসকে ডিলে করে দিয়ে মানুষের ইন্টারেস্টকে ইচ্ছা করে কমানো হচ্ছে, যাতে এখন যে মানুষ যতটা তপ্ত আছে, এই জিনিসটা যাতে কমানো যায়, তার জন্য এই প্রত্যেকটা তারিখের পর তারিখ চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো বিচার ব্যবস্থায় যদি বদল না হয়, তাহলে শুধু আইন এনে কোনো লাভ হবে না। তার মানে আপনি এখনো সিবিআইয়ের ওপরে স্যাটিসফাইড না? একদমই নই। সিবিআই এই যে কালকে সিবিআই সন্দীপ ঘোষের কোনো রকম বয়ানই দিতে পারেননি। তো এগুলো তো ছেলে খেলা হচ্ছে। এই ছেলে খেলা করার জন্য তারিখ আনা হচ্ছে, সেই তারিখে সেই শুনানি পুরো লাইভ স্ট্রিমিং হচ্ছে। এগুলো তো মজা হচ্ছে, মানে মানুষের সামনে জাস্ট একটা কুমির দেখানোর মতো, আর কিছুই নয়। আমরা স্লোগান দিতে পারি, আমরা গাইতে পারি, আমরা রাস্তায় নামতে পারি, কিন্তু আমার মনে হয় যাদের কানে কথাগুলো পৌঁছানো প্রয়োজন, সেইটা মনে হয় এখনো আমরা পারিনি। মানে টনক মনে হয় নড়ছে না। ঘন্টা দেড়েক পরে মহালয়া, ঘন্টা দেড়েকও নেই, 1 ঘন্টা পরে মহালয়া, এখনো রাস্তায়, বিচার পাবেন? সেই জন্যই তো আশায় বসে আছি। মহালয়ার ভোর আমাদের রাস্তায় কাটছে, এবং আমাদের রাস্তায় থাকতে হবে। এবার থেকে আমাদের এবার রাস্তাতেই থাকতে হবে। এখন অবধি যা সিবিআই করেছে তদন্ত, আপনি স্যাটিসফাইড? না, একদমই না। যদি হতাম তো রাস্তায় পড়ে থাকতাম? যদি হতাম তাহলে কি আমরা এত মানুষ রাস্তায় পড়ে থাকতাম? একটা খেলা চলছে ভেতরে, সেই খেলাকে এবার থামতে হবে। যতক্ষণ না থাকবে আমরা এইভাবে রাস্তায় থাকবো। দেখি বিচার না পাওয়া অবধি আন্দোলন চলবে?
একদম আন্দোলন চলবে, আন্দোলন চলবে, চলবে, এইভাবেই আমরা রাস্তায় থাকবো। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা কিভাবে দেখছেন বিষয়টা, আছে আদৌ পান? কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর জন্যই তো এই দাবি, এই আন্দোলন আমাদের, এবং এই আন্দোলন ততদিন চলবে যতদিন না এই ঘটনার নিষ্পত্তি ঘটবে এবং বিচার দ্রুত চাই। যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন এই অপরাধমূলক মানসিকতা প্রশ্রয় পাবে, বাড়বে এবং অপরাধীদের সাহস বাড়ছে, পরিষ্কার কথা। আমরা বিচারের দাবিতেই নেমেছিলাম, তো আমাদের দাবি এবং আমাদের মনে হয় যে আমাদের লক্ষ্য স্থির আছে। এই তিলোত্তমা তো একা নন, আরো অনেক তিলোত্তমা ছড়িয়ে ছিটিয়ে আছে। তিলোত্তমার আড়ালে অনেক তিলোত্তমার যন্ত্রণা লুকিয়ে আছে। তিলোত্তমা একটা মাত্র উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, তার পেছনে অজস্র তিলোত্তমার কান্না লুকিয়ে আছে, অনেক তিলোত্তমার যন্ত্রণা লুকিয়ে আছে, যেগুলো তারা বলতে পারে না। এই সুযোগে হয়তো তারাও আশা করছে যদি একটা বিচার পাওয়া যায় তাহলে তারা যে অপরাধমূলক পরিবেশের মধ্যে অনেক সময় আছে বা মানে ফেস করছে যে জিনিসগুলোকে, সেগুলো হয়তো তাদের ফেস করতে হবে না ভবিষ্যৎটা তারা নিরাপদ পাবে। এবং যারা আজকের দিনে ছোট বাচ্চা মেয়ে, তাদের জন্য আমরা যারা বড় হয়ে গেছি একটা সুরক্ষিত পৃথিবী গড়ে দিয়ে যেতে অবভিয়াসলি চাইবো। এই বয়সে সে তো এইটুকু মনেই হচ্ছে। শেষ প্রশ্ন হচ্ছে একটা, এই যে এত মানুষ রাস্তায় নামছেন, এইভাবে কি বিচার পাওয়া সম্ভব? আপনি কি স্যাটিসফাইড সিবিআই তদন্তে? বিচার চলছে, স্বাধীনতার যুদ্ধ করে কোনোদিনই একদিনও তো স্বাধীনতা লাভ হয়নি, তো আমাদের মনে হয় যে এটাও সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু দ্রুত বিচারের দাবিতে আমরা অনড়। দাবিটা চলছে, বিচার না পাওয়া অবধি রাস্তায় থাকবেন? থাকবো যতদিন মানে হ্যাঁ, বিচার না পাওয়া অবধি তো রাস্তায় থাকতেই হবে। রাজপথ ছাড়ি নাই, না হলে স্লোগানটা উঠলো কেন? আশা করছেন সুবিচার পাবেন? আশা নিয়ে রাস্তায় আমরা নেমেছি, তো আশা আপনাদের সবার সহযোগিতা ছাড়া এটা আমাদের পূর্ণ হবে না। তো আমরা সবার সহযোগিতা চাইছি যে আমাদের বোনের বিচার চাই, কারণ যে মেয়েটা এতক্ষণ ধরে ডিউটি করার পর তার আজ মহালয়া চলে আসলো, এত দিন হয়ে গেল, কোনো ধরনের কোনোভাবেই আমরা কোনো সুবিচার পাচ্ছি না। তাই আমাদের পথে নেমে আমরা আমাদের যথাসাধ্য বিচারের জন্য চেষ্টা করছি। একটাই আশা যে আমাদের বোনের বিচার পাবো, প্লাস আমরা একটা সুরক্ষিত জায়গা তৈরি করতে চাইছি, যেটা দ্বারা আমাদের পরবর্তী, আমি নিজে একজন মেয়ে, আমার যাতে সবাইকে বলতে পারি যে তোমরা এখন সুরক্ষিত। তো আমরা ওই চেষ্টাতেই আছি যে আর যেন কোনো মেয়ের নামে তিলোত্তমা না বসে, সবাই নিজের পরিচয় নিয়ে বাঁচতে পারে। স্বাধীনতা থাকলে আজকে এমন হতো না। আমরা স্বাধীন দেশে থাকি, কিন্তু আমরা স্বাধীনতা নিয়ে চলছি, কিন্তু আমরা স্বাধীন না। এই আন্দোলনের শেষ কোথায়? দেখুন, এই আন্দোলনের শেষটা খোঁজার জন্যই আমরা রাস্তাতে। আজকে আমরা দেখছি অভয়াকাণ্ড, আজকে আমাদের কলকাতার বুকে তিলোত্তমা, এর আগেও কলকাতার পার্ক স্ট্রিট কাণ্ড আমরা দেখেছি। এছাড়াও শুধু সাদা পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন জায়গায় আমরা যেভাবে দেখেছি যে নৃশংসভাবে মানুষকে, মানে মেয়েদের রাস্তায় বেরোনো 2011 সালের পরে আমার মনে হয় না কলকাতার রাস্তায় 2011 সালের পরে মেয়েরা রাত্রি 10টার পরে বেরোনোটা সেফ। তো দেখুন, শুধু এই নির্ভয়ার জাস্টিস আমরা চাইছি না, আমরা চাইছি সমস্ত পশ্চিমবাংলার মানুষ গর্জে উঠুক, যাতে আমরা কোনোভাবে আমরা যাতে আমাদের নারী শক্তিকে, আমরা যাতে মা দুর্গার, আমাদের যে আমরা সকলেই তো একটা মায়ের সন্তান, আমরা যাতে সকল মেয়েদের দিকে সেই মায়ের রূপটা দেখতে পাই, আমাদের সেটাই আমরা চাই। আমরা যেভাবে জাস্টিস চাইতে বেরিয়েছি, আগামী দিনে যাতে এই নরকীয় কাণ্ড যারা করলো তারা যাতে করতে সাহস না পায়, আমাদের এটাই টার্গেট।